আমরা বিগত ৬০ লক্ষ বছর ধরে পৃথিবীতে বসবাস করছি। এই ৬০ লক্ষ বছরে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে এমন সব ঘটনা দেখেছেন যেটা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। এই সময় পর্বে হাজার হাজার সভ্যতা গড়ে উঠেছে, হাজার হাজার সভ্যতা ধ্বংস হয়েছে। আমরা বিবর্তনকে খুব সামনে থেকে দেখেছি এবং বিজ্ঞানের মতে আজ থেকে ২ লক্ষ বছর আগে আমরা আধুনিক মানব হিসেবে নিজেদের গড়ে তুলতে পেরেছি, যাদের হোমো সেপিয়েন্স বলা হয়। আজ আমরা এতটাই উন্নতি করে ফেলেছি যে এখন যদি আমাদের পূর্বপুরুষেরা আমাদের দেখতেন তাহলে কোনো অবস্থাতেই বিশ্বাস করতে পারতেন না। বর্তমান সময়ে বেশ কিছু গ্রহ এবং নক্ষত্রের উপরে আমাদের টেলিস্কোপ দৃষ্টি রেখেছে। আমরা চাঁদে পাড়ি দিয়েছি এবং আমাদের পাঠানো সিগন্যাল অন্যান্য গ্রহের প্রাণীদের সঙ্গে যোগাযোগ করার জন্য কয়েক আলোকবর্ষ দূরে পৌঁছে গেছে। বিগত ৬০ লক্ষ বছরের ইতিহাস অনুযায়ী আমরা এই পৃথিবীতে সৃষ্টি হয়েছি এবং আরও কয়েক লক্ষ বছর পর্যন্ত আমরা এই গ্রহের রাজত্ব চালাবো। তবে আমরা যে সবসময় এই গ্রহের রাজত্ব চালিয়ে যেতে পারবো সেটা কিন্তু ভুল ধারণা, কারণ কখনো না কখনো সূর্যের কারণে অথবা কোনো উল্কার সঙ্গে সংঘর্ষের কারণে কিংবা কোনো নক্ষত্রের থেকে নির্গত ভয়ানক গামারশ্মির কারণে আমাদের পৃথিবী যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। এই অবস্থায় আমরা এমন একটা নতুন ঠিকানার সন্ধান করব যেখানে এই ধরনের কোনো ভয় থাকবে না এবং আমরা সবসময় সুরক্ষিত থাকব। কিন্তু বন্ধুরা, যদি আমরা আজই অন্য কোনো সৌরজগতের কোনো একটা গ্রহে যাওয়ার পরিকল্পনা করি তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা অনেকে হয়তো জানেন যে এখনও পর্যন্ত আমাদের সবথেকে দ্রুত গতিসম্পন্ন স্পেস ক্রাফট হলো পার্কার সোলার প্রোব, আর এর মাধ্যমে সবথেকে কাছের গ্রহে যেতে ৭,০০০ বছর সময় লাগবে। তাহলে একবার ভাবুন তো, অন্যান্য গ্রহগুলোতে যেতে আমাদের কত হাজার বছর সময় লাগবে। ব্রহ্মাণ্ডের এই অসীম আকারের কারণে আজ আমাদের পক্ষে অন্য কোনো গ্রহে যাওয়া সম্ভব না হলেও ভবিষ্যতে আমরা এটা অবশ্যই করতে পারবো। আমরা যদি লাইটের 99% স্পিডযুক্ত কোনো স্পেস ক্রাফট তৈরি করে ফেলি বা অ্যান্টিম্যাটার কিংবা ব্ল্যাক হোলের এনার্জি দ্বারা চালিত কোনো যান তৈরি করে ফেলি, তাহলে আমরা সম্পূর্ণ মানব জাতিকে খুব সহজেই অন্য কোনো এক্সোপ্ল্যানেট অর্থাৎ অন্য কোনো সৌরজগতের কোনো গ্রহে পাঠাতে পারবো। আমরা যদি এই ধরনের টেকনোলজি বানিয়ে ফেলতে পারি তাহলে আমরা ততক্ষণ পর্যন্ত এই ব্রহ্মাণ্ডে জীবিত থাকতে পারবো যতক্ষণ এই ব্রহ্মাণ্ডে উপস্থিত শেষ নক্ষত্রটা ধ্বংস না হচ্ছে। কিন্তু আমরা কিভাবে এটা করব? কিভাবে আমরা অন্য কোনো গ্রহে যেতে পারবো? কোন গ্রহ এবং নক্ষত্রে যাওয়াটা আমাদের পক্ষে উপযুক্ত হবে এবং কতদিন পর্যন্ত মানব সভ্যতা এই ব্রহ্মাণ্ডে জীবিত থাকবে, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কল্পনা করুন যে এটা 20,20,20 বছর চলছে আর আপনি জানতে পেরেছেন যে খুব শীঘ্রই পৃথিবীতে সূর্যের উজ্জ্বলতা বেড়ে যাওয়ার কারণে গরম অত্যাধিক বেড়ে যাবে আর সামনের একটা নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের সম্ভাবনা আছে এবং আপনাকে তার থেকে নির্গত গামারশ্মির হাত থেকে সুরক্ষিত থাকতে হবে। এরকম পরিস্থিতিতে আপনি পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন আর অনেক মানুষকে সঙ্গে নিয়ে আপনি লাইটের স্পিডযুক্ত কাল্পনিক স্পেসশিপের সাহায্যে অন্য হ্যাবিটেবল গ্রহ খুঁজতে বেরিয়ে পড়লেন। কিন্তু পৃথিবীর কাছাকাছি আপনি এমন কোনো গ্রহ খুঁজে পেলেন না যেটা কোনো নক্ষত্রের হ্যাবিটেবল জোনে আছে এবং প্রাণী জগৎকে সাপোর্ট করে। এই অবস্থায় আপনি ব্রহ্মাণ্ডের আরও সামনের দিকে এগিয়ে গেলেন এবং একটা হোয়াইট ড্রপ স্টার খুঁজে পেলেন। এই নক্ষত্রটা আকারে অনেকটা ছোট এবং কম তাপ রিলিজ করে, কিন্তু এটা কি কোনো গ্রহে প্রাণের বিকাশ সাধনের সুযোগ দিতে পারে? চলুন আগে এই বিষয়টা ভালো করে জেনে নেওয়া যাক। যখন কোনো নক্ষত্রের ভর 8টা সূর্যের তুলনায় কম হয় তখন একটা হোয়াইট ড্রপ স্টার তৈরি হয় এবং সে তার শেষ পর্যায়ে পৌঁছে যায়। নক্ষত্র মূলত গ্যাসের মেঘ দ্বারা তৈরি হয় যাকে গ্র্যাভিটি আটকে রাখে। এটা হাইড্রোজেনকে হিলিয়ামে ফিউজ করে উজ্জ্বল হয়ে যায়, যার সাহায্যে সৌরজগৎকে আলো দিতে পারে। কিন্তু যখন কোনো নক্ষত্র তার শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার কারণে সেটা হিলিয়ামকে দ্রুত রিফিউজ করতে শুরু করে এবং সেই সময় প্রচুর মাত্রায় ভর মহাকাশে বেরিয়ে যায়, যার ফলে মনে হয় যেন নক্ষত্রটা হঠাৎ করে প্রসারিত হচ্ছে। এই ধরনের দৃশ্যকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন প্ল্যানেটারি নেবুলা, যেটা কয়েক কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত হয়ে থাকে। নিজের অর্ধেক ভর মহাকাশে ছড়িয়ে দেওয়ার পর এই নেবুলাটার ভিতরে আমরা একটা ছোট নক্ষত্র দেখতে পাই যেটা বাস্তবে মৃত নক্ষত্রের কোর। এই অবশিষ্ট কোরটাকে হোয়াইট ড্রপ স্টার বলা হয়, যেটা আকারের দিক থেকে পৃথিবীর সমান হয়ে থাকে কিন্তু তার ভর অর্ধেক সূর্যের সমান হয়ে থাকে। ছোট আকার এবং অধিক ভরের কারণে হোয়াইট ড্রপ স্টার অনেক ঘন হয়ে থাকে। পৃথিবীর আকারে হোয়াইট ড্রপ স্টার পৃথিবীর তুলনায় 2 লক্ষ গুণ বেশি ভারী এবং ঘন হয়ে থাকে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 97% নক্ষত্র এমন আছে যাদের ভর 8টা সূর্যের ভরের তুলনায় কম হয়ে থাকে। মানে যখন এই নক্ষত্রগুলো তার অন্তিম পর্যায়ে থাকবে তখন হোয়াইট ড্রপ স্টারে পরিণত হবে। এত বেশি হোয়াইট ড্রপ স্টার থাকার কারণে আমাদের এই নক্ষত্রের আশেপাশেই আমাদের থাকার জায়গা খুঁজতে হবে। আমাদের এমন হোয়াইট ড্রপ স্টার খুঁজে বার করতে হবে যার গ্রহ সূর্য এবং পৃথিবীর তুলনায় 75% কাছ থেকে প্রদক্ষিণ করে।
আকারে ছোট হওয়ার কারণে গ্রহগুলো এই নক্ষত্রে অনেকটাই কাছে থাকবে। তবে এত কম দূরত্বের কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক আছে। হোয়াইট ড্রপ স্টার কয়েক বিলিয়ন বছর ধরে একটানা সমান এনার্জি রিলিজ করে, যার ফলে একে প্রদক্ষিণরত কোনো গ্রহ একটা স্থিতিশীল এবং সমান এনার্জির সুবিধা পায়, যার ফলে এই সমস্ত গ্রহে প্রাণের অস্তিত্ব গড়ে ওঠার এবং বিকাশ লাভ করার সম্ভাবনা বেড়ে যায়। অন্যদিকে এই ধরনের নক্ষত্রের কাছে থাকার কারণে আপনার গ্রহ টাইডালি লকও থাকতে পারে, যার ফলে তার একটা দিক সবসময় নক্ষত্রের দিকে থাকবে, আরেকটা দিক তার বিপরীতে অন্ধকারে থাকবে। যে দিকটা নক্ষত্রের দিকে থাকবে সেটা অনেক গরম থাকবে এবং অন্য দিকটা অনেক ঠান্ডা থাকবে, যার ফলে এই দুটোর মাঝে উপস্থিত টার্মিনেটর লাইনে প্রাণের বিকাশ সম্ভব হবে। কিন্তু আমরা যদি এমন কোনো গ্রহ খুঁজে পাই যাকে হোয়াইট ড্রপ স্টার তার গ্র্যাভিটির কারণে ক্যাপচার করে নিয়েছে এবং সে তার হ্যাবিটেবল জোনে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে ভবিষ্যতে সেখানে মানব বসতি গড়ে তোলার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে হোয়াইট ড্রপ একমাত্র এমন নক্ষত্র যেটা কয়েক লক্ষ বিলিয়ন বছর ধরে এনার্জি রিলিজ করে জীবিত থাকে। এই নক্ষত্রটা তখনও জীবিত থাকবে যখন ব্রহ্মাণ্ডের সমস্ত গ্যালাক্সি এবং অনেক গ্রহ ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যখন সূর্যের প্রকোপ কিংবা ব্ল্যাক হোল অথবা গামাইরের প্রকোপ পড়বে, তখন হোয়াইট ড্রপই আমাদের শেষ আশ্রয় হবে, যেটা আমাদের ততক্ষণ পর্যন্ত থাকতে দেবে যতক্ষণ পর্যন্ত আমরা সেখানে থাকতে চাইব। পৃথিবীর কাছাকাছি যে হোয়াইট ড্রপ স্টারটা আছে সেটা আমাদের থেকে 8.6 আলোকবর্ষ দূরে আছে। সিরিয়াস বি নামের এই হোয়াইট ড্রপ স্টারটার বয়স এখন 10 কোটি বছর। এটা সূর্যের তুলনায় 500 গুণ কম উজ্জ্বল, কিন্তু আকারে ছোট হওয়ার কারণে এবং সূর্যের সমান ভর থাকার কারণে এর পৃষ্ঠের তাপমাত্রা 25,000 কেলভিন, আর আকার পৃথিবীর তুলনায় কিছুটা ছোট। এই হোয়াইট ড্রপ স্টারটা তখনও ব্রহ্মাণ্ডে থাকবে যখন সূর্য এবং তার মতো কয়েক বিলিয়ন নক্ষত্র ব্রহ্মাণ্ড থেকে উধাও হয়ে যাবে এবং কোনো গ্যালাক্সির অস্তিত্ব থাকবে না। তবে হোয়াইট ড্রপ স্টারের আশেপাশে মানব সভ্যতা গড়ে তোলার জন্য এখনও আমাদের হাতে অনেক সময় আছে। আমাদের সূর্য নিজে 500 কোটি বছর পর্যন্ত আমাদের এনার্জি প্রোভাইড করবে। সূর্য যখন তার অন্তিম পর্যায়ে পৌঁছাবে তখন সেটা রেড জায়ান্ট স্টারে পরিণত হবে এবং পৃথিবীকেও নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। এই অবস্থায় সূর্যের হ্যাবিটেবল জোন শনি গ্রহের উপগ্রহের দিকে শিফট হয়ে যাবে। তখন আমরা এখানেও মানব সভ্যতা গড়ে তুলতে পারব। তবে ভবিষ্যতে সূর্যের কারণে এখানে আরেকটা বিপদের সম্ভাবনা দেখা দিতে পারে। আসলে সূর্যের রেড জায়ান্ট ফেস কয়েক কোটি বছর পর্যন্তই কোনো গ্রহ এবং উপগ্রহে প্রাণের বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারে। একটা স্টাডি অনুযায়ী শনি গ্রহের উপগ্রহে এই নক্ষত্রের দ্বারা মাত্র 21 কোটি বছর পর্যন্তই হ্যাবিটেবল জোন থাকতে পারে। তাই 21 কোটি বছর অতিক্রান্ত হওয়ার পর আমাদের পুনরায় অন্য কোনো জায়গায় মানব বসতি গড়ে তুলতে হবে। সেই সময় আমাদের এমন একটা রেড ড্রপ স্টার খুঁজে বার করতে হবে যেটা আমাদের এমন একটা গ্রহের সন্ধান দেবে যেখানে পৃথিবীর মতো মানব বসতি গড়ে তোলা সম্ভব হবে। এই ধরনের নক্ষত্রের আকার সূর্যের তুলনায় অনেক ছোট এবং কম উজ্জ্বল হয়ে থাকে। এরা তাদের এনার্জি ধীরে ধীরে নিঃশেষ করে, যার ফলে তাদের আয়ু সূর্যের তুলনায় অনেক বেশি হয়ে থাকে। যেখানে কোনো সূর্যের মতো নক্ষত্র 10 বিলিয়ন বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, সেখানে একটা রেড ড্রপ স্টার 10 ট্রিলিয়ন বছর পর্যন্ত ব্রহ্মাণ্ডে জ্বলজ্বল করতে থাকে। এদের আয়ু এতটাই বেশি হয়ে থাকে যে ব্রহ্মাণ্ডের উৎপত্তি থেকে শুরু করে এখনও পর্যন্ত মানে 14 বিলিয়ন বছর ধরে একটাও রেড ড্রপ স্টার ধ্বংস হয়নি। আজ থেকে 1 বিলিয়ন বছর পরে যখন সূর্যের উত্তাপ আরও বেড়ে যাবে, তখন পৃথিবীতে বসবাস করা অসম্ভব হয়ে উঠবে। সেই সময় আমরা এই সমস্ত রেড ড্রপ স্টারে বসতি গড়ে তোলার চেষ্টা করব, যার মধ্যে অনেক হ্যাবিটেবল প্ল্যানেট আছে। তবে রেড ড্রপ স্টার সবসময় সমান এনার্জি রিলিজ করে না। এটা কখনো এতটাই ঠান্ডা হয়ে যায় যে এর কাছাকাছি থাকা গ্রহগুলোতেও বরফের চাদরে মুড়ে যায়। আবার কখনোই নক্ষত্র এমন সোলার ফ্লেয়ারের ঝড় তোলে যে কাছাকাছি থাকা গ্রহটা যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। তবে এইসব সমস্যা সত্ত্বেও ভবিষ্যতে রেড ড্রপ স্টার আমাদের ঠিকানা হতে পারে। সো বন্ধুরা, এতক্ষণ আলোচনা শোনার পর আপনার কি মনে হচ্ছে আমরা আগত দিনে অত্যাধুনিক মহাকাশযান আবিষ্কার করে অন্য কোনো গ্রহে কি পৌঁছাতে পারবো? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।